প্রেমের বাজিমাত লেখনীতে রোজ ও রুষা পর্ব সংখ্যা ২। রুষা ও হেরা বাংলাদেশে এসেছে আজ ১ সপ্তাহ। এর মধ্যে তাদের ভর্তির সকল রকম ফর্মালিটি পূরণ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টা দূরত্বে ফ্ল্যাট নিয়েছে। রুষা বেচারি তো নখ কাটছে আর রুমে পায়চারি করছে। রুষা বেচারি তো নখ কাটছে আর রুমে পায়চারি করছে। ফ্ল্যাটে থাকতে তারা হলে উঠতে যাবে কেন? এমনি এখন আপুর কাছ থেকে শুনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়া খুব টাফ। কেউ শাহবাগ থেকে হলে সিট পায়, আবার কেউ পঞ্চগড় থেকেও সিট পায় না। হল পলিটিক্স খুবই ভয়াবহ। বড় আপুদের জামা কাপড় ধোয়া, রান্না করা, তাদের মালপত্র এনে দেওয়া, এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করতে হয়তো একটা লিগ্যাল সিট পাবে, আর তা না হয় গণরুমে অসহ্যকর কষ্ট সহ্য করতে হবে। আমি জানি না আপনারা কি করেন। আপনি যদি ধাবিতে সত্যি ভর্তির ইচ্ছা প্রকাশ করেন তাহলে আপনার জন্য একটা উপায় আছে। প্রথমে আপনার ঢাকার পরিচিত কোনো বড় ভাই বা বোনের কাছে বিষয়টি বলবেন। এরপর যখন হলে উঠবেন তখন ওই হলের বড় আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রোকেয়া কুয়েত মৈত্রী, বঙ্গমাতা ফজিলতুন্নেসা হলে খুবই ভয়াবহ রাজনীতি, আর শামসুন্নাহার হল সুফিয়া কামাল হলে রাজনীতি কিছু কম। মোদ্দা কথা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থানীয় নন, তাহলে সবাই আপনাকে পরামর্শ দিলে হলে না উঠবেন। কারণ দেশের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে গণরুমে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। মানবিক দিক বিবেচনা করে হলে উঠতে খুব বেগ পেতে হবে। আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে তো গণরুমে উঠতেই পারেন, তবে সেখানে কষ্ট এবং বড় আপুদের নির্যাতন সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে। ২০-২৫ জন পর্যাপ্ত ছাত্রী থাকে, ছেলে মেয়ে উভয়ের একই রকম ভোগান্তি পোহাতে হয়। ঘন রুমে কোনো খাট নেই, ফ্লোরের উপরে একটির পর একটি তোষক পেতে ছাত্র বা ছাত্রীরা শুয়ে থাকে। শোয়ার অবস্থা ইঞ্চিখানেক দূরত্ব হওয়ায় রাতে প্রচুর গরম লাগে, তাই মাঝে মাঝে হলের সাথে ছাত্রছাত্রীরা গিয়ে ঘুমায়। গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, বই, ব্যাগ, পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা নেই, তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। ঘিঞ্জি হওয়ায় মশারিও অনেকটা অংশে ব্যবহার করার জায়গা থাকে না, তাই রাতভর মশার কামড় খেয়ে ঘুমাতে হয় ছাত্রছাত্রীদের। এর ওপর বাড়তি হিসেব আছে ছারপোকা। অনেকেই তাই না ঘুমিয়ে ঘরের জানালার দিকে তাকে অপেক্ষা করে রাত পোহানোর। রাতে ঘুম সকালে পূরণ করার জন্য ব্যর্থ চেষ্টা থাকে তাদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ, তাই গণরুমে বসবাসকারী এই ছাত্রছাত্রীদের বসবাসের মনোনয়ন কর্তৃপক্ষ যথার্থ ব্যবস্থা নিলে তাদের সামনে দিনের পথ চলা সহজ হবে। কিন্তু তারা এদিকে লক্ষ্য রাখে না, দায়িত্ব নিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের ওপর। রুষা এক লাফে খাটের উপর বসে কাঁদো কাঁদো গলায় বলে, মামা আমি যাবো না, এত সুন্দর জীবন আমার, আমি কেন ছারপোকার কামড় আর ওই বেড়াগো কাজ করতে যাবো? তোর শখ থাকলে তুই আমার কাপড় আর কাপড় আছে সব আমি তোরে দিয়া পরিষ্কার করাইতে পারি, দরকার পড়লে ভাড়া কইরা আনমু, তাও আমি ওইখানে যাবো না, হলে থাকবো না। কাঁদো কাঁদো মুখে বলা কথাটা রুষা। হেরা মনে মনে বলে, এই মেয়ে এত কথা বলে কই, হেরাও তো বকবক করে, তাই বলে এত ওভার না। না, বাংলাদেশে যখন এসেছে তখন পাবনা থেকে একটা রোশনই রানীকে ঘুরিয়ে আনতে হবে। পাগলার সাথে দেখা হলে যদি একটু পাগলামি বন্ধ হয়। হেরা নিজের কাপড় ভাঁজ করতে করতে বলে ওঠে, শোন রোশন রানী, জানিস সামনে না বইমেলা হবে, কিছুদিন পর যাবি? বইমেলার কথা শুনে মেয়েটা সব বলে হেরার সাথে ঘেঁষে বসে বাক্য শুরু করে দেয় হাস্যমুখ নিয়ে। সত্যি বলছিস এই পাখি, বল না কবে নিয়ে যাবি? নিয়ে যেতে পারি, কিন্তু আমার কথা শুনতে হবে। এসেছিস এনজয় করতে, তাই যদি না করতে পারিস তাহলে এসে লাভ কি? হেরা থেমে গিয়ে আবারও বলতে থাকে, আরে আমি থাকতে কিছু হবে না তোর, আমরা ঝামেলায় জড়াবো না, জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতোই চলবো। হেরা যা মেয়ে তা তো রুষার থেকে কম জানে না, তাই তো এত ভয়। শান্ত মাথায় সব বুঝিয়ে হেরা আর রোশন রানী রাজি করাতে হবে তাকে। মেয়েটাকেও বুঝে সত্যি, তবে বাংলাদেশের এই কালচার তাদের ভালো লাগে না। আর নাট্যকলার তো সব দেশেই এসে গিয়েছে, তাই তো এখানে আসা তার।
কিন্তু তারা যে দেশের বাহিরে থেকে এসেছে তা গোপন রাখতেই সবার কাছ থেকে। বাংলাদেশের মানুষ একটু অন্যরকম। কিছু মানুষ আছে টাকা পয়সা দেখলে পেছন পেছন ঘুরে, তো কিছু মানুষ নিচু ক্লাসের মানুষের সাথে খারাপ বিহেভ করে। তাই তো তারা জানাতে চায় না তারা আসলে কেমন সোসাইটি থেকে বিলং করে। এদিকে অ্যাডভোকেট কাজল খান অধীরের রুমে এসে তার জ্বর চেক করছে। নাভানকে পাঠিয়েছে মেডিসিন আনতে। নাভানও গম্ভীর মুখ করে চলে গেছে মেডিসিন আনতে। রাত তখন 11টার কাটায়। জ্বরের ঘরে ছেলেটা কেমন করছে। কাজল খান ছেলের কপালে চুমু খেয়ে মাথায় জ্বরপট্টি দিতে থাকে। বিড়বিড় করে অধীর বলে ওঠে, কিউট পাই, তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে। তোমার ছেলের জন্য এই সাতজনই আমার বডিতে মুখ লাগিয়েছে, যার জন্য আমার শরীর ব্যথা করছে। তোমার এই পেঁচো মুখের ছেলের দিকে তাকাতে ইচ্ছে করছে না আমার। তোমার এই ছেলের মুখে কি জন্মের সময় মধু দাওনি কিউট পাই? নাকি দাম বেশি দেখে কিনতে পারোনি? তুমি কি আগে গবর্ষ ছিলে? ছেলের এমন দুষ্টু কথায় কাজল খান মনে হয় মজা পাচ্ছে। এই ছেলে তো তার হাসির কারণ। নাভান তো কথাই বলে না ঠিক মতো, যা বলবে তিনি সব শুনবে। কিন্তু গম্ভীর মুখে আরো একটু হাসলেন। কি এমন হয় 10 বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অব্দি হাসি দেখতে পায়নি কাজল খান। ভাবনার মাঝে নাভান মায়ের হাতের মেডিসিন ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও রুমে, আমি আছি। ছেলের কথায় কাজল ছেলের মুখপানে তাকায়। ইস, ছেলেটা কি যে সুন্দর হয়েছে, একবার চোখে রাখলে চোখ ফেরাতে মন চায় না তার। কাজল, এই ছেলের কিছু হলে সে বাঁচবে না। এই ছেলে যে তার দুনিয়া। ইদানিং ছেলেটা গম্ভীর ভাবটা বেশ দেখা যাচ্ছে। আগের থেকে কি ছেলেটা আরো বেশি সুন্দর হচ্ছে? হয়েছে। এই যে এখন ছেলেটা কেমন মুখ হালকা দাঁড়িয়ে রেখেছে, তাই তো আরো ভয়ঙ্কর সুন্দর লাগছে মাঝে মাঝে। তাই তো আরো ভয়ঙ্কর সুন্দর লাগছে মাঝে মাঝে। ভাবে হয়তো মেয়ে পাগল। জানি তার ছেলে বউ হবার জন্য হয়ে যায়। ছেলের হাত নিয়ে আঙ্গুলে দাঁতে কামড় দিয়ে কাজল খান শব্দ করে চুমু খায় ছেলের কপালে। আমার আব্বা জান, আমার কলিজা। এবার অধীর বেশ রেগে যায়, ক্ষিপ্ত গলায় বলে, কিউট পাই, এত দামি জিনিস ওরে দিলে কেন? আমি কলিজা হব? ছেলের কথায় কাজল খান হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, আচ্ছা, একজন ফুসফুসে একজন কলিজা হয়েছে নে, এবার মেডিসিন খা। নাটকবাজ পুরুষ। কথাখানা বিড়বিড় করে বলে অধীর শুনে ফেলল। তার কান অবধি কথাখানা যায়নি ঠিক, কিন্তু অধীর নাভানের ঠোঁট নড়ানোই বুঝে ফেলেছে সে কি বলেছে। শুধু কি ঠোঁট নাড়ানো, সে নাভানের ইশারা দিলেও সব বুঝে যায়। ছেলেকে খাবার খাইয়ে কাজল খান নিজের রুমে চলে যায়, আর নাভান অধীরের পাশে বসে থাকে। ছেলেটার শরীর মেয়েটা থেকেও নাজুক একটু শরীর। এই বৃষ্টির ফোঁটাও পড়তে পারে না, ঝড় ঠান্ডার সাথে সাথে এসে পড়ে। নাভান মনে মনে কয়েকটা গালি দেয়। সামান্য একটা ফোনের জন্য পানিতে ঝাঁপ দেওয়ার কি আছে, লাইক পানিতে ছ্যা। তখন মেয়েটার কথা না বললেও হয়তো এই ছেলেটা পানিতে দাঁড়িয়েই বকবক করত। মাঝে মাঝে নাভান ভাবে, এই ছেলেটা একটা আহাম্মক। আহাম্মকই তো, শুধু বকবক করে আর দাঁত কেলাতে জানে, আর কিছু শেখাতে পারেনি এই ছেলেকে। নাভান বেলকনিতে গিয়ে গিটার হাতে নেয়, চোখ বন্ধ করে একটা স্যাড টিউনে সুর তোলে। সেই সুরে কাউকে অনুভব করে, বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সাড়া, আমি দিশেহারা পলকেই। আজ সকালটা একটু অন্যরকম। গত 7 দিন ধরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে। ঢাকার সব্যস্ততা শুরু হয়ে গেছে। রিক্সা করে 2 বান্ধবী ভার্সিটি যাচ্ছে। রুষার হাত চেপে ধরে আছে হেরা। যতই নিজেকে সাহসী প্রমাণ করুক, আসলে সেও ভীতু, কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারে। রুষা হেরার কথা মতো স্কার্ট আর টি শার্ট পরেছে। দুজনেই সেম, কিন্তু কালার ভিন্ন। বেচারি রুষার কপালে কি আছে তা একমাত্র ওপরওয়ালাই জানে। এই স্কার্টটা সে পরতে কমফোর্ট ফিল করে না। সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফোর্ট ফিল করে। সামনে হাওয়াই মিঠাই দেখে ছুট লাগালো রুষা। বেচারি হেরা মহাবিপদে। এই মেয়েকে তো তাকে পাখি বলে, আর এই মেয়েই তো পাখির মতো ফুরুত ফুরুত উড়ে যায়। তর বাচ্চা মন। দুজনই সমবয়সী, আর বাংলাদেশে এসে এসব দেখে তরও তো ইচ্ছে করছে ছুটে এটা কিনতে হবে, খেতে হবে, কিন্তু না, তাহলে মানুষ কি বলবে। এই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে রেখেছে। নেপালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু অনেক রিস্কি জায়গা। হয়তো তারা কেমন বের হতো না,
তাছাড়া এসব হাওয়াই মিঠাই রাস্তার সাইডে পাওয়া যায় না। এই যে ওপরে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ, বাগান বিলাসের সমারোহ, পাশে লেক আর পাকা রাস্তা, কি সুন্দর ফুল পরে রাস্তায় বিছিয়ে রয়েছে। হেরার তো মনে হচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে। দুই বান্ধবী কম, বোন বেশি। যুবতী চেটেপুটে খেয়ে মুখ লাল করে ফেলেছে। ক্যাম্পাসে ঢুকতেই সবাই হাঁ করে তাকিয়ে দুই রমণীর দিকে। এই পাখি, আমার মুখে কি দাড়ি দাড়ি গজিয়ে গেছে নাকি রে? কেমন ড্যাব করে তাকিয়ে আছে সবাই আমাদের দিকে। রুষার কথায় চারদিকে তাকিয়ে হেরাও থমথম খেয়ে যায়। সত্যি সবাই তাকিয়ে আছে, তার কারণ কি বুঝতে পারে না দুই রমণী। হেরার মাথায় হাত কেমন চটপটে হয়ে গেছে। চারদিকে ঘুরে পানির কল পেতে না পেতেই কাছে যেতে হাত ধুয়ে নেয়। হাত মুখ ধুয়ে নেয়, পিছনে ফিরে যায়, তখনই ধপ্পাস। আরে আরে, কি ভাবেছেন নায়কের সাথে ধাক্কা লেগেছে? আরে ভাই, এটা গল্প না, এটা একটা বাস্তব। ধাক্কা লেগেছে ঠিকই, পড়েছে ঠিকই, কিন্তু কার সাথে, কে আর কার উপরে? এত কাহিনী ঘটেছে বলে সে তার কল্পনায় ডুবে গেছে। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, হেরা পাখিরে, আমার হিরো পেয়ে গেছি মনে হয়। এবার উঠে আমায় কি একটা থাপ্পড় মারবে? এক থাপ্পড়ে প্রেম, উফ কি হাও রোমান্টিক। পাখি, আমার লজ্জা লাগছে, আমি তাকাতেই পারছি না। আবার এই মেয়ে কল্পনার জগতে হারিয়ে গেছে। এদিকে দুজন মেয়ের ওপর চাপা পড়ে তার কোমরের হাড্ডি গুঁড়ো হয়ে যাওয়ার অবস্থা। রুষা ওপরের ব্যক্তির বক্ষস্থলে হত্ত দিতেই লাফ দিয়ে উঠে যায়। ওপরের মেয়েটির বুকে থুথু দিয়ে কাঁপতে কাঁপতে। আর একটু হলেই তার ইজ্জত ভ্রষ্ট হয়ে যেত। ভাগ্যে সেটা মেয়ে, বেচারি রুষা। ব্যাক্কাল মার্কা মুখ করে হাসি দিল। কল্পনার জগৎ থেকে বের হতেই হেরাকে ধমকে দিল, রসুর বাচ্চা, থাপড়ে তোর গাল ব্লাশ সিস্টার বানিয়ে দিব। উঠ বলছি। এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হেরাকে তুলে দাঁড় করায়, কিন্তু রোষাকে তুলে না। বেচারি বেশ ভয় পেয়েছে, তার মুখ বয়ে দেখে বোঝা যাচ্ছে। হেরা মেয়েটাকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দা ওয়ে, তোমার নাম কি? মেয়েটা মায়া ভরা চোখে তাকে ডিপ ডিপ করে। কিছু না বলতেই হেরা আবারও বলে, এই ভাবুক রানী কই হারিয়ে গেলে? রুষার কথায় ধ্যান ভাঙে মেয়েটি ছোট ছোট চোখ করে তাকিয়ে তার দিকে ছোট গলায় বলে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে, বা সত্যি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহেরিমা ইসলাম হেরা। হেরা রুষাকে পরিচয় করতে যাবে, তার আগে কোথায় ফোরন কাটে রুষা বলে ওঠে, আমি শাহজেনা মেহেরিন রুষা। ও আমার বোন, বেশ কমই বেশটি বেশি। রুষা হাত বাড়াতে রোজ নামের মেয়েটি দু কদম পিছিয়ে যায়, যা দেখে হেরা ম্লান হাসে। আর রুষা ক্ষীণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করতে করতে বলে ওঠে, আরে বোন, আমি মাইয়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম দেখায় প্রেমে পড়ে যাব। হাত ধরতে চুমু খেতে চাইবো, নাও মোলাকাত করো। রোজ নাক মুখ কুচকে বলে ওঠে, তোমার হাত এমনিতেও বেশি চলে এইটুকুর জন্য। না, লজ্জায় মেয়েটি থাকতে পারল না। রোষা লজ্জায় চোখে পাকিয়ে বলে, আরে সব কিছু ঠিক আছে, ভার্সিটির প্রথম দিন আসলাম ভালো কথা, ধাক্কা খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আইলো কেমনে? ছোট লোকি ব্যাপার হয়ে গেল না আমার সাথে? না, এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলছে, কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে। হেরা দাঁত পিষে দেয়, এক লাথি রুষার পায়ে। ওই জ্যান কৃতিক গো, ও হিরো গো, ও হৃদ খান গো, তোমার ভালোবাসে আঘাত করছে গো। চুপ রসুরানি, আর একটা কথা বললে থাপড়িয়ে ব্লাশনের সিস্টার লাগামু তোর টসটসে গালে। রুষার গালে দু হাত দিয়ে না বোঝায়। হেরা বেশ রেগে গেলে তার মুখে দেখে বোঝা যাচ্ছে, কখন সত্যি গালে ব্লাশন সিস্টার লাগিয়ে দিবে তা তার থেকে ভালো কেউ জানে না। হেরা রোজের সাথে সরে গেল সরি বলে। মেয়েটিও সরি বলে একসেপ্ট করলো। করবে না কেন? হেরা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশে এই প্রথম এত রেলি সুন্দরী দেখেছে। রুষা মেয়েটা অথবা হেরা মেয়েটার হাইটে 5 ফুট 3। সেও তাদের মতোই লম্বা। রোজ হেরার সাথে কথা বলতে বলতে তাদেরকে পরখ করছে। হেরা মেয়েটা অত্যন্ত সুন্দরী। চোখগুলোতেও কি মেয়েটার লেন্স পড়েছে নাকি অত্যাধিক কালো? নাকি মেয়েটার চোখে অত্যাধিক কালো লাগছে? পাপড়িগুলো লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের এক সাইডে একটা কালো কুচকুচে তিল, আর থুতনিতে কেমন কাটা থাকার মতোই মারাত্মক কিউট, মায়াবী লাগছে। রুষা মেয়েটার সুন্দর
রুষা মেয়েটির সুন্দর সুন্দর মেয়েটার গাল আপেলের মতো, আর ঠোঁটের ওপরে একটা তিল রয়েছে। ও মা, রোজ এরও তো তিল রয়েছে, রোজের তো জায়গা অজায়গায় তিল রয়েছে। সে কি তাহলে তার তিল ওয়ালা বান্ধবীকে পেয়ে গেছে? রোজ মেয়েটির যখন ক্লাস 9-এ ছিল তখন থেকেই বলতো ভার্সিটি উঠলে নতুন ফ্রেন্ড বানাবে, তার মতো দেখে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, থাকবে না হিংসা, যারা হাঁটলে মনে হবে গ্যাং যাচ্ছে আর দেখলে পায় একই রকম হাইটের চালচলন। রোজের ভাবনার মাঝে হেরা বলে ওঠে, তুমি কোন ইয়ার? হেরার উত্তরে মেয়েটি বলে ওঠে, অনার্স ফার্স্ট ইয়ার। হেরা খুশিতে বলে ওঠে, আমরাও। বা খুব সুন্দর। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজনের মুখখানা একই রকম হয়ে গেল। সত্যি আমরাও এসেছি। যাক, ভালো হয়েছে। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানে জিগার। ফ্রেন্ড কম বোন বেশি টাইপ। রোজ এবার দু কদম এগিয়ে সে হেরার কাছে বলতে থাকে, হাতে মারি হতে পারি একেবারে পারফেক্ট। আছো তো তোমরা, কিন্তু এই রসুন রানীর হাত সামলে রাখতে বলবে। এইবার হেরা আর রোজ অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি রুষা তো বুঝলো না তার হাতে নামে কলঙ্ক এঁটে দিয়েছে এই মেয়েরা। অবশ্য তাতে তার কিছু আসে যায় না। কথার বৃষ্টি বলে উঠল, থাক না, দু একটা কলঙ্ক আমির হাওলাদারের ডায়লগ বলে চালিয়ে দিলেই তো পারো। এমএলএ বা বিধায়কের প্রথম কাজ হলো তাদের নির্বাচনী এলাকায় জনগণের প্রতিনিধিত্ব করা, আইন প্রণয়ন অংশ নেওয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণ ভূমিকা রাখা আর স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন করা, তা বাস্তবে সহায়তাই করা। তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন করেন, সরকারের কাজ তদারকিত করেন এবং নিজেদের এলাকায় মানুষের সমস্যার সমাধানে সচেষ্ট থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল আজ একজন নেত্রী, একজন জনগণের পছন্দের ব্যক্তি। সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, যখন সে যায় রাস্তা দিয়ে তখন অনেকে বলে, ওই দেখ শেহজাদ খান নাভানের মা যাচ্ছে। ছেলেটা যেমন ভালো মনের মানুষ, তেমন মাডাও হয়েছে একেবারে খাঁটি সোনা। যেমন রূপ তেমনই গুণ। ইস, কি যে শান্তি লাগে তখন কাজল খানের। সেই সামর্থ্য নারী, এই একটা মায়ের জন্য একটা একটা শব্দ যেন কতটা দামি তা একজন মা জননী জানে। সে যদি পারত সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে, মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। গুরুজনদের বাণী ছিল আর কি, কিন্তু না, সে চাইলে এগুলো করতে পারে না, আইগুলো পারে না। গুরুজনদের বাণী ছিল, কিন্তু সে এখন চাইলেও আইগুলো করতে পারে না। গুরুজনদের বাণী ছিল, বুঝলাম না, মানে লেখিকাদের লেখাগুলো একদম মানে স্পষ্ট না, আর বানান ভুল আছে অনেক। যারা হচ্ছে গল্পটা সরাসরি পড়েন তারা হয়তো বুঝতে পারেন। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেই তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে থাকতে মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিয়ে সুবিধা মতো ব্যবহার করে। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। গুরুজনদের বাণী তাই কপি করতে বলবেন না, বোঝার জন্য লিখে। এটা হচ্ছে লেখিকার নোটস। হ্যাঁ ভাই, হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। কিন্তু কিছু মেয়ে আছে তার বিপরীত। তার মধ্যে কাজল খানের মহিলাটি বেশি, যার নিজেদের মান সম্মান সবার আগে, যেখানে সে নিজেকে একজন মানসম্মানযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করে, নিজেদের সীমা নির্ধারণ করতে বলতে শেখে, সমাজে অপরিত বৈষম্যে বলতে শেখে, সমাজের অপরিত বৈষম্যমূলক ধারণা চ্যালেঞ্জ জানায়, যা তাকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী করতে সাহায্য করে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর যদি সে সঠিক পথে চলতে পারে, তার মানানসই পবিত্রতা রাখে। আজ একটা বৈষম্যতা আর বৈঠককে তাকে সম্মান জানানো হয়েছে, তাই তো দুই ছেলেকে নিয়ে সে এইখানটায় গিয়েছে। ইউ বাস্টার্ড,
You bastard, how dare you? Say flirting. Think about my mother. I will rip out your trunk and throw it to the dog. লোকটি বাজে কথা শুনে রাগে তরতর করে কাঁপছে নাবান। ওপরের কথাগুলো রাগের ওপরেই বলে ফেলেছে সে। লোকটির গলায় হাত দিতে গিয়ে বলে ওঠে, আমার কথা বন্ধ করলেও সবার কথা তুমি বন্ধ করবা কেমনে? তোমার মায়ের যা রূপ আছে আরো 5-6টা বিয়ে দেওয়া যাইবো। জোয়ান পোলা আছে ঘরে, স্বামী নাই, আবার বিয়া বহে নেই কেন? সবাই তো এটাই কয়। লোকটি ইঙ্গিত বুঝেছে নাবান। মায়ের নামে এমন কুরুচিপূর্ণ কথা শুনে লোকটাকে ইচ্ছামতো মেরে রক্তাক্ত করে ফেলেছে। ইউ হ্যাভ নট গ্রাউন্ড উইলিং অফ ডেট ইয়েট, বাট ইউর টিকিট ইজ কনফার্ম বলে একটা কল লাগায়। ব্যাস কিছু মুহূর্তে একটি গাড়ি এসে তুলে নিয়ে যায় কজন মুখোশধারী লোক মিলে। লোকটিকে গাড়ি ভর্তি রাগে গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে শব্দ করে সাই সাই চলে যায় চোখের পলকে নাভান। ছেলের কাছে যদি কেউ তার মায়ের নামে বাজে কথা বলে তখন সাধারণ তার অনুভূতি খুবই গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়। অসম্মানিত, অপমানিত লাগে, কারণ মা শুধু একজন মানুষ না, ছেলের কাছে তিনি সম্মান, ভালোবাসার, আত্মমর্যাদার জায়গা। ভেতরে ভেতরে পর্যন্ত রাগ জমে ওঠে সময় সে রাগ মুখে প্রকাশ পায় না, কিন্তু বুকের ভেতর আগুনের মতোই জ্বলে ওঠে, মানসিক ব্যথার কারণ হয়। কথাগুলো শুধু কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নিজেকে অসহায় মনে হয় তখন, বিশেষ করে যদি সে তখন কিছু বলতে বা করতে না পারে। প্রতিশোধ বা প্রতিবাদ এর ইচ্ছা জাগে, কারণ মায়ের অপমান মানে নিজের অস্তিত্বের অপমান করা। বাংলা সংস্কৃতিতে মা হলো সবচেয়ে পবিত্র সম্মানিত সম্পর্ক, তাই মায়ের নামে বাজে কথা শোনা ছেলেদের কাছে খুবই অপমানজনক। এটা তার আত্মসম্মানে সরাসরি আঘাত করে, কিন্তু নাভান যে প্রতিবাদ করে, এভাবে ভয়ঙ্কর শাস্তিও দিয়েছে, তারপরও বুকের আগুন নিভছে না কোনোভাবে। গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে শুনশান নীরব জায়গার মধ্যে অন্যতম হচ্ছে ভাওয়াল গাজীপুর। শত শত মানুষ এর কলহন পেরিয়ে, যান্ত্রিক রাস্তা পেরিয়ে 2 ঘন্টা ধরে নিজেদের বাংলো বাড়ির বেলকুনিতে নিয়ে এসেছে নাভান। যখন বেশি মন খারাপ থাকে তখন সেই নিরিবিলি জায়গায় এসে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম না। গিটার হাতে তুলে নিয়ে আবারও সুর তোড়ে, বাবা তোমায় ছাড়া আর দেয় না সারা, আমি দিশেহারা পলকেই। অধীর তুমি উঠবে না, ক্লাস শুরু হয়ে যাবে। সেই 8 ঘন্টা ধরে ডেকে চলেছে কাজল খান, কিন্তু ছেলের তো ওঠার নাম নেই। এবার বেশ জোরে ধমক দিয়ে বলে উঠল, কি হচ্ছেটা কি অধীর? পড়াশোনা কি করতে চাও না? ঘুম ঘুম কণ্ঠে ছেলেটা বলে ওঠে, কিউট পাই, আজ একটা বউ নেই বলে আমার সাথে এই ব্যবহার? ছেলের মুখে বউয়ের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় কাজল খান। বুঝতে পারে ছেলে তার ঘুমের ঘরে উল্টোপাল্টা বকছে। এই ছেলের স্বভাব এমন, কিউট পাই আমার সাথে যার বিয়ে ঠিক করা হয়, তার উপর থেকে কে কোনো সামনে আসে না আমার। আমি তার বিগ ফ্যান হই বলে দিও। তার জন্য কোনো মেয়েকে পাত্তা দিই না। কাজল খান এবার বেশ রেগে গেল। এই ছেলে মাঝে মাঝে বিয়ে নিয়ে পড়ে থাকে। বেডের পাশে গিয়ে কান টেনে ধরতে যাবে, তার আগেই নাবান কান টেনে ধরে। ঠান্ডা হাতের ছোঁয়া পেতে অধীরের ঘুম ভেঙে যায়। চেঁচিয়ে বলে, ও কিউট পাই, ও বউ গো, কই বাঁচাও আমায়, আমার কান ছিঁড়ে ফেললো। নাবান আরো জোরে ধরে। না, এবার বেচারার কান ছিঁড়ে যাবার উপক্রম। আরে ভাই, আমার কানের সাথে তোর কিসের শত্রুতা? উত্তরে নাভান বলে, তোর ফোন কই, আর এখন কটা বাজে? কাজল খান মুখ টিপে হাসে। সেও তো নাভানের মতোই গম্ভীর থাকে, কিন্তু এই ছেলে মাঝে মাঝে এমন কাণ্ড করে, না হেসে পারা যায় না। অধীর অসহায় চোখে তার কিউট পাই মায়ের দিকে তাকায়। সে মা খুব কম মাদার অব বাংলাদেশ বা কিউট পাই বলেই সম্বোধন করে থাকে বেশি। মাদার বাংলাদেশে তোমার ছেলেকে বলো আমার কান ছাড়তে। তোমার ছেলে তো আমার ফোনটাকে পানিতে ডুবিয়েছে, হত্যা করেছে, তাকে ভুলে গেছে। নাভান এবার হুঁশ এলো। সত্যি তো, গতকাল তো তার ফোন লেকের পানিতে সেই ছুঁড়ে মেরেছিল, কিন্তু এই ছেলে ফোন না কিনে ঘুমের ঘরে বউ বউ করছে। নাভান এবার তাতে দাঁত পিষে বলে, তা বউ লাগবে তাই না, বউ বউ করছিস? যা বাবাকে
যা বাবা, সে আবার কখন বউ বউ করছিল? এই রে, কি সুন্দর স্বপ্নটা দেখেছিস বেচারা, তখন কি ভুলক্রমে জোরে কিছু বলে ফেললো? তার মাদার বাংলাদেশের দিকে তাকাতে দেখে সেও একই ভঙ্গিতে দাঁড়িয়ে। তার মানে ভুলভাল বকেছে 100% শিওর। বেচারা মুখলেস মার্কা হাসি দিয়ে বলল, দূর, তোমরা কি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো ঠিকই আছি, এখনো ঠিক মতো নিজের লুঙ্গি সামলাতে পারি না, আর বউ সামলানো তো বিলাসিতা। এবার কাজল খান বলে ওঠে, তা বাবা, তুমি কবে থেকে লুঙ্গি পরতে শিখেছ? যা, আবার ভুল বাক্য প্রদান করে ফেলেছি স্যার। হুশ আসার পর থেকে লুঙ্গি পরিনি কোনো দিন। আবারও মুখলেস মাকড়া হাসি দিল সে। কাজল ধীর পায়ে হাসি এটে নিয়ে চলে যায়। চলে যেতেই নাভান চোখ ছোট ছোট করে তাকায় অধীরের দিকে। তো ফোন কিনিসনি কেন? তোর মতো কি আমার বস্তা বস্তা টাকা আছে নাকি যে আমি কিনবো? ফোন কিনতে বস্তা বস্তা টাকার প্রয়োজন হয় নাকি? নাবান দুহাত ভাঁজ করে বুকে হাত রেখে কথাটা বলে। অধীর গভীরভাবে কান ডলতে ডলতে বলে, আল্লাহর কাছে চাইলে কি কম চাইবো নাকি আজব? নাভান বলে, ও আল্লাহর কাছে চাস তুই তাহলে? উত্তরে মাথা ঝাঁকালো, সায় জানালো অধীর। নাভান এবার খুব আগ্রহ নিয়ে বলতে যাবে, তার আগে রুমের ভেতরে আসতে আসতে সৃজন বাইকের চাবি ঘুরোতে ঘুরোতে বলে ওঠে, তা কিভাবে যাচ্ছিস শুনি দেখি, আমরাও চাই তোর মতো করে যদি পাই। সৃজন হলো অধীর আর নাভানের জানি জিগার দোস্ত। সে কয়েক মাস ধরে দেশের বাইরে গেছে একটা কাজে। আজ এসেই জানে জিগার দোস্তের সাথে দেখা করতে চলে এসেছে। এই সৃজন আর অধীর হলো বদের হাঁটি, একটা উস্কে দেয় তো আরেকটা রিলস করে আর কি। এই গরিবের দিকে এবার মুখ তুলে চাও, আল্লাহ একটা দামি ফোন কেনার টাকা দাও, ও খোদা গো একটা বাইক কেনার টাকা দাও, তুমি ওপর থেকে এক বস্তা টাকা ফালাই দাও। 3টা বাইক ভার্সিটির ভেতরে প্রবেশ করতেই মেয়েরা হা করে তাকিয়ে। আরে তাকাবে না কেন? এমন কিউট ছেলেতে দেখলে তো চোখ যে যেকানো তার ব্যাকুল হয়ে ওঠে সারাক্ষণই। গেট আপ তো এক একটার এক এক রকম। ষোলোটা স্টাইল শিখায় শীর্ষের মতো, টেন্ট বানিয়ে ফেলেছে যেন। নাবার হলো যুবকদের স্টাইল আইডল। এই যে চুলের দিকে একটা কাটিং দিয়েছে, সামনের চুলগুলো লম্বা করে পেছনের সাইডে চুলগুলো ছোট ছোট করে কাটা, কানের চিপ থেকে দাড়ি সেভ করা, যেন কানের সাইড থেকে এক এক রকম সুন্দর দেখতে লাগে তখন আর কি। এই তো আজ হাফ হাতা শার্ট পরে আছে, সাথে লেদার জ্যাকেট, দামি হেলমেট মাথায়, পেছনে গিটার, পুরনো স্টাইলে কাস্টমাইজ করা। পেছনের সাঙ্গপাঙ্গ তারও সেম স্টাইল, লাল ঘের স্কার্ট আর সাদা টি শার্ট পরে দুই বান্ধবী রেডি হয়ে ফোন লাগায় রোজকে। একটা মেসেজ দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয় হল থেকে। রোজও তাদের সাথে একই ফ্ল্যাটে উঠেছে, রুম থেকে। রোজও তাদের সাথে একই ফ্ল্যাটে উঠেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাসায় জানিয়েছে তা। যাক, হেরার মাথা থেকে হলেও হলের ভূতটা নেমেছে, এটাই অনেক। তার অবশ্য একটা কারণ আছে। কাল যখন রোজ, হেরা আর রুষা সবার সাথে কথা বলেছিল, তখন সবাই, সেখানে অনেক ছাত্রীরাই বলেছে হলে নাকি মাঝে মাঝে মেয়েরা ভূত দেখতে পায়। এই কথা শুনেই বিশেষ করে ভয় পেয়ে গেছে হেরা, বিশেষ করে নিলয়দের হলরুমে। তারা নিলয়দের হলে উঠতেই চেয়েছিল, কিন্তু তার আগে গুপ্তচরের কথার ফাঁদে পড়ে 3 রমণী। সবচেয়ে ভয় পায় হেরা, তাই তো আপাতত এসব চিন্তা বাদ। আর কাল তো ওই নিলয় ছেলেটার সাথেই তার পরিচয় হয়েছে, তাকে হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। হেরা চোখ বন্ধ করে কিছু মনে করে। কাল যখন সিঁড়িতে উঠতে উঠতে ওপরে যাবে, রুষার পায়ের সাথে পা ভেজে পড়তে নিলে হঠাৎ নিলয় খপ করে ধরে ফেলে। ওমজি, কি কিউট! এক দেখায় প্রেমে পড়ে যায় নিলয়। তারা ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে সব জানাজানি হয়ে গেছে, ক্যাম্পাসে এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে। নিলয় তখন ওপরের এক হলে এক মেয়ের সাথে লিপকিসে ব্যস্ত ছিল, কিন্তু তার চামচে সে সব ভেস্তে দিল। বস, একটা সেই খবর আছে। নিলয় ঠোঁট মুছতে মুছতে বলে, অসময়ে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? বেশ বিরক্ত নিয়েই বলল, কিন্তু ছেলেটা তার ডান হাত তাজা তাজা খবর নিয়ে এসেছে, তাই তো কন্ট্রোল হারা মুহূর্তে সে এসে দমে যায়। এই মুহূর্তের জন্য ছেলেটা বিরক্তি দমে নিয়ে মেন পয়েন্টে আঘাত করে বসতো। আচ্ছা নিলয়, সে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেললো। মেয়েটা কি
তাকে দুর্বল করে ফেলবে? না, এত ভাবার সময় নেই। সে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি তাজা খবর, বলে ফেল। বস, একটা মেয়ে এসেছে ক্যাম্পাসে, সেই সুন্দর, একেবারে পরী। মেয়েটার সাথে আরো 2টা মেয়ে আছে, তারাও বহুত সুন্দরী, কিন্তু ওই স্কার্ট পরা মেয়েটা বেশি সুন্দর, পুরাই রাশিয়ান বস। নিলয় ছেলেটাকে উদ্দেশ্য করে বলে। অধীর আর নাভানরা কি ক্যাম্পাসে? না বস, আজ আসে নাই, ক্লাবও ফাঁকা। তার সাঙ্গপাঙ্গরাও আড্ডা দিতেছে। নিলয় বলল, তারা কি হলে উঠবে? জি বস। নিলয় বলল, ব্যবস্থা কর সব। ছেলেটা ভয়ে ভয়ে বলে, বস, মেয়েটার মতো পরিবর্তন হইয়া গেছে। আমি কত অনুনয় করছি, জানি না কে কি বুঝাইছে, তারা একেবারে না করছে। বস, মায়ের এত সুন্দর কইরা কইছে, রাগও দেখাইতে পারি নাই। বেশ সুন্দরী কণ্ঠ। নিলয় চোখ ছোট করে তাকিয়ে বলে ওঠে, মনে হচ্ছে দুর্বল হয়ে গেলি? না বস, বিশ্বাস করেন, বইনে চোখে দেখছি, আপনার লগে মানাইব বস। আপনার এক দেখাই পছন্দ হইব শিওর। নিলয় হাসে। সত্যি ছেলেটা যা বলে তাই হয়। নিহান ছেলেটা তার খাস ছেলে। ছেলেটার রুচির ওপর লেভেলে খাঁটি সোনা। সে খুব ভালো চিনে, বহু প্রমাণ পেয়েছে, তাই তো মাসে লাখ টাকার ওপর ব্যয় করে তার পেছনে। নিলয় পেছন পেছন ফিরে তার দীর্ঘদিন এর গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে ওঠে, সাবধান, কোনো রকম মতলব মাথায় আসলে তা ডিলিট করে ফেলো, তা না হলে তোমায় ডিলিট করতে ন্যানো সেকেন্ড লাগবে। মেয়েটা ছল ছল চোখে তাকিয়ে রইল নিলয়ের দিকে। যাই গিয়ে দেখি, মেয়েটা যদি পছন্দ হয় তাহলে ফিটিংটা তুমি করিয়ে দিবে। তুমি তো আবার সেই ফিটিং দিতে পারো। ন্যান্সি নামের মেয়েটি এবার নিলয়ের শার্টের গলা চেপে ধরে বলে, আমার সাথে নরম গলায় কথা বলো। আমি ফিটিং দেই? কিসের ফিটিং দেই? নিলয় এক ঝটকায় মেয়েটির থেকে গলা ছাড়িয়ে নিয়ে পিষে পিষে বলে, কি মনে করেছিস তুই আমি কিছু জানি না? তুই যে নাভানের পিছু ঘুরে পাত্তা না পেয়ে আমার পিছু এসেছিস, তা আমি নিলয় খুব ভালো করে জানি। আমি আবারও বলছি, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার কাছে বাধা দিলে জাস্ট ন্যানো সেকেন্ডে ফিটিং করে দিব। বলে শব্দ করে রুম থেকে বের হতে নিলেই ন্যান্সি চোখ মুছে বলে ওঠে, তুমি আমার হবে। আমি কোনো মতেই মজেছি খুব বাজেভাবে। আমি থাকতে কোনো মেয়ে তোমার পাশে ভিড়তে পারবে না। নিলয় চৌধুরী, এই ন্যান্সি তা হতে দিলে না, হয়তো বা এখানে হতে দিবে না হতো বলে ম্লান হাসে। যদিও সে নাভানের পিছু ঘুরেছিল অনেক দিন, পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয় তো দেখতে একটা হট ভি শেপ বডি। এই ছেলে তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়, এতে মেয়েরাই ফিদা। ওদিকে অবশ্য নাভান, অধীর, সৃজন আলাদা। মেয়েরা এমনিতেই কুপোকাত হয় তাদের প্রতি, ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? নিহানের কথাটাই ঠিক, নিলয় তো সত্যি এবার কড়াকড়িভাবে প্রেমে পড়েছে। এই মেয়েকে যেভাবে হোক তার বশে আনতে হবে, তাই তো সুন্দর মিষ্টি ভদ্র ভাষায় কথা বলছে। হলে না থাকায় সেটাও মত দিয়েছে, সব ঘুরিয়ে দেখেছে। আবার টিএসসি চত্বরেও একটা রিক্সা উঠিয়ে দিয়েছে সে। নিলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবার মাঝে রুষা বলে ওঠে, কিরে হেরা পাখি, কোথায় হারাইলি? কাল ওই নিলয় চৌধুরীর কথায়। হেরাকে কথাটা শেষ করতে না দিতেই মুখে কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রুপ করে বলে, কি মামা, ধাক্কা খেয়ে প্রেমে পড়ে গেছিস স্যাম? হাঁটতে হাঁটতে হেরা বলে ওঠে, কোনো ব্যাগ থাকতে হাতে কেন? আরে মামা, বই হাতে নিলে ক্যাম্পাসে ঢুকবো আমি, আর তখন আমার জয় আমির বা জায়ান কৃতিক টাইপের হিরো এসে ধাক্কা লাগাবে। আমি বই উঠাতে নিলে তারা উঠিয়ে দিবে, বা আমি নিচে পড়ে চিকপটাং হয়ে পড়বো। তাই ঠোঁটের সাথে ঠোঁট ছুঁই ছুঁই নিঃশ্বাস, বুক ওঠানামা। উফ মামা, বুঝতে পারছিস? লজ্জা মিত্র মুখ করে বলে ওঠে রুষা। পরক্ষণে আবারও বলে ওঠে, কিন্তু মামা, ছেলেটার বডি কিন্তু সেই একেবারে জায়ান্ট ভিসে বডি, সেই হট। এবার যেন হেরা নাক মুখ কুচকে চলে যায়। ছেলেটি সুন্দর তাই বলে তার সাথে প্রেম, তারপর হট বডি। ছি, এমএ উপন্যাস পড়ে চয়েস নাউজুবিল্লাহ মার্কা বানিয়ে ফেলেছে। তোর চোখে দুর্ভিক্ষ লেগেছে, ওই বডি তোর ভালো লাগে? আবার বলিস জায়ান কৃতিকের ভিসেপ। আরে বোন, এসব বডিওয়ালা লোক দের চুইংগাম স্যার ডাকি, বুক চ্যাপটা, পেট চিকন। রুষা বেশ ক্ষিপ্ত হয়ে যায়।
তার যান্ত্রিকের বডি নাকি চুইংগাম স্যারের বডি। ছ্যা, ভাবা যায় এসব। এই হেরা পাখি বেবির বডি তুই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক, তোর ক্রাশ এর বডি থেকে হাজার গুণ সুন্দর আমার জায়ান্ত্রিক। তা আমি কখন বললাম ওই লোক আমার ক্রাশ? আমার প্রেমিক। থাপড়ে গাল লাল করে দিব। তোকে অভিশাপ দিলাম তোর জীবনে যাতে বডিওয়ালা লোক আসে আর তুই সেই বডিওয়ালার সামনে গিয়ে বেহুশ হোস। আর অভিশাপ দিলাম খালি দেখতে পারবা বাট ছুঁইতে পারবা না মামা। দু হাত ওপরে তুলে মোনাজাত করে বলে ওঠে, আল্লাহ তোমার দোয়া কবুল করো। আমি একটা ফকির, কে হাওয়াই মিঠাই খামো আমিন। টিএসসি চত্বরে নামতেই রোজ ছুটে আসে তাদের কাছে, হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের ফোন কলের জন্য। আমার ফোনের রিংটা বহুত দিন পর শুনলাম। আমাকেও ফোন দেয় না আর আমিও রিংটা শুনতে পাই না। কিছুটা মন ভার করে বলল কথাটা রোজ। এবার হেরা আর রোষা দুজনের দিকে চোখ চাওয়াচাই করলো। কেন রিংটোন শুনতে চাও? কেন রিংটোন শুনতে চাইলে ইউটিউব থেকে সেই গানটা ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটি রানু মণ্ডল মার্কা হাসি দিয়ে বলে উঠল, উফ, কেউ কল দিলে গানটা শুনতে সেই লাগে, কল কাটার শেষে গিয়ে ফোন রিসিভ করতে আরো ভালো লাগে। মেয়েটার ইচ্ছের কথাটা শুনে হেরা নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করছে। এতদিন ছিল হাফ পাগলের সাথে, এবার কোত্থেকে এবার ফুল পাগল এসে যুক্ত হয়েছে তার সাথে। ভাবতেই বিরক্ত লাগছে তার। না, আর ভাবলে চলবে না। রোজ মেয়েটা খুব চঞ্চল, খুব সহজে সবার সাথে মিশে যায় অতি তাড়াতাড়ি, মানুষকে আপন করে নেয়। সেদিনের বিব্রতকর অবস্থায় পড়ে কিছু চুপচাপ সময় কাটে, কিন্তু নিজ স্বভাব কি আড়াল করা যায় নাকি? সেও পারেনি। একদিন জানে জিগার দোস্ত হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে তিনজন থাকবে।